মানে হাসিনার টার্ম আমরা দেখেছিলাম যে বালু খেকো, এখন হচ্ছে পাথর খেকো। তাহলে উনি এটা মিন করতেছে যে ওনার চেয়ারের পিছনের গুলো আরো শক্তিশালী বেশি। তাহলে উনি যদি ওনার চেয়ারের পিছনটা শক্তিশালী গুলাকে ওই পদগুলোকে যদি উনি কন্ট্রোল না করতে পারে, তাহলে উনি রাষ্ট্রে কিভাবে নিরাপত্তা দিবেন? উনি তো রাষ্ট্রের একজন স্টেক হোল্ডার। আপনি যখন এটাতে মেনটেন করতে পারতেছেন না, তাহলে বড় প্রশ্ন এসে দাঁড়া কিন্তু নির্বাচনটা আদৌ হচ্ছে কিনা। আমাদের সরকারি আইনে 143 নম্বর, সংবিধানের 143 নম্বর ধারায় লেখা আছে, আমি একদম স্পেসিফিকলি এটা লিখে আনলাম, এটা পড়ছি আপনাকে। খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য মূল্যবান সম্পদ রাষ্ট্রের মালিকানাধীন এবং সেগুলো জনসাধারণের কল্যাণে রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত এবং সুরক্ষিত থাকবে। সুতরাং আমাদের একটা জিনিস বুঝতে হবে, দেখুন বাঘ কিন্তু কোনো ব্যক্তিগত সম্পত্তি না, বন্যপ্রাণী কিন্তু ব্যক্তিগত সম্পত্তি না, বিলুপ্ত বা প্রাণী কিন্তু ব্যক্তিগত সম্পত্তি না। আপনি যদি একটা বিলুপ্ত পায় প্রাণীকে আঘাত করেন, তাকে যদি ইন্টেনশনালি কিল করতে চান, কোনো ধরনের আটকায় রাখেন, সেটা কিন্তু অপরাধ। সুতরাং আমাদের এই যে প্রাকৃতিক, যে আমাদের এটা কিন্তু একক কারো সম্পত্তি না, এটা পুরো রাষ্ট্রের একটা সম্পত্তি, প্রত্যেকটি মানুষের মালিকানাধীন। তার চেয়ে বড় কথা হচ্ছে কি, আমাদের একটা পরিবেশের জন্য একটা নিয়ামক জিনিস, যেটা উনিও বললেন। এখন এই জিনিসটা তো রাতারাতি হয়নি, এটা তো ওভারনাইট এটা হয়নি। আবার আপনি দেখুন, এখানে ট্রাক বললো, তারপর লেবাররা উঠালো নিল, অনেক টাইমসের ব্যাপার। পুলিশ ছিল সেখানে, প্রশাসন ছিল না। এখন তাহলে আপনারা কেন টাকা আটকালেন না? তার মানে আমার ধরতে হবে যে পুলিশ প্রশাসন নিশ্চিতের সাথে জড়িত। আবার আপনি এতদিন পরে চলে গেল, আজকে এখন আপনি তদন্তের জন্য গেলেন। সিনেরিওটা এমন হলো, আপনি যেটা বললেন স্যাটার করা, সিনেরিওটা এরকম হলো যে বাংলা সিনেমার লাস্টে আমরা দেখতাম না যে নায়ক বিলেনকে মেরে ফেলছে, তখন এসে বলতেছে যে খবরদার আইন নিজের হাতে তুলে নেবেন না, ব্যাপারটা এরকম হলো। তাই এখন আমাদেরকে প্রশ্ন করতে হবে যে আমরা গত বছর মানে হাসিনার টার্ম আমরা দেখেছিলাম যে বালু খেকো, এখন হচ্ছে পাথর খেকো। কয়েকদিন পরে আমাদের উনি যেটা বলে জাফলংয়ে টানাটানি শুরু করতেছে, আমাদের আরো অন্যান্য প্রাকৃতিক সম্পদ নিয়ে টানাটানি শুরু করতেছে, আমাদের কক্সবাজার নিয়ে টানাটানি শুরু করতেছে। উনি এক বছরে পরিবেশ উপদেষ্টা মিসেস সৈয়দা রিজওয়ানা হাসান, তিনি এক বছরে কয়টা খাল উদ্ধার করছে ঢাকা শহরে। তিনি ওই করে কি, তিনি প্লাস্টিক নিষিদ্ধ করে, পলিথিন নিষিদ্ধ করে। তো পলিথিনের বিকল্প তো আপনাকে আনেন নাই। এখন এই জাতীয় যে অযাচিত যে কাজগুলা এবং তাদের যে বিতর্কিত কাজগুলা, সেটা হচ্ছে ধরুন মানে এগুলো কোনো দরকারই ছিল না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে কি, একটা আমাদের এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার, যেটাকে আমরা ইন্টিরিয়াম গভর্নমেন্ট বলছি, তত্ত্বাবধায়ক সরকার হলে এটা মেয়াদ থাকতো 3 থেকে 4 মাস। জরুরি ক্রাইসিস অবস্থায় সেটা ক্ষমতা গ্রহণ করেছে তার রাষ্ট্রের কিছু মৌলিক জিনিস না করে অযাচিত জিনিসগুলো কাজ করার জন্য। আমি মনে করি যে এটা ব্যাড ইন্টেনশন। এবং সেখানে ধরুন আপনি কাউকে এখন আনতে পারলেন না, আবার বলতেছেন যে এখানে সর্বদলীয় ঐক্য। হ্যাঁ, সর্বদলীয় ঐক্য হচ্ছে, সব দলের নেতারা ভাগ বাটোয়ারা করে নিচ্ছে। আরেকটা বিষয় কনসেপ্ট আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে ধরুন আমাদের এরকম অনেক প্রজেক্ট কিন্তু সরকারিভাবে কিন্তু আপনার লিজ দেওয়া হয়, যেগুলো হচ্ছে কি রাষ্ট্র মানে বেনিফিটেড হয়, মুনাফা অর্জন করে, ব্যক্তি মুনাফা অর্জন করে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু জিনিসটা এরকম না। মিলিয়ন অফ ইয়ার্স এর কারণে এটা হয়েছে, উনি অলরেডি ব্যাখ্যা দিয়েছে, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। তো সুতরাং আমাদের যে প্রাকৃতিক যে একটা বিশাল ক্ষতি হয়ে গেছে, এটা কিন্তু আর ক্ষতি কিন্তু আর অনেকে বলছেন যে এই পরিস্থিতিতে আসলে পাল্টা অভিযোগ না করে উনার এই মুহূর্তে পদত্যাগ করা উচিত ছিল। কেউ কেউ বলছেন তার কাছে প্রত্যাশা ছিল। আসলে পদত্যাগই কি সলিউশন কিনা, বা অন্য কোনো সলিউশন আছে কিনা? এখানে তদন্তের আওতায় আনা উচিত। পদত্যাগটা হচ্ছে আপনার নৈতিক অবস্থান থেকে, কারণ হচ্ছে কি আপনি ব্যর্থ এবং হচ্ছে কি আপনি এটাকে কোনো সলিউশন করতে পারেন না, আপনার মদত দিয়ে সেটা হয়েছে। আপনার পুলিশ প্রশাসন কি করলো? এখন আপনার পরবর্তী প্রশ্ন, এই কালচারটাও আছে কিনা আমাদের পদত্যাগে? সেটা আমাদের কোনো কালচার নাই, পদত্যাগের কালচার, সেটা আমাদের কালচার না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ধরুন আমাদের এটা কিন্তু একটা রাজনীতি সরকার না, এবং এই সরকারটা কিন্তু 90% মানুষের সমর্থনে সরকার হয়েছে, একটা গণ অভ্যুত্থান রক্তাক্ত পরিবেশে। এখন সেখানে যদি আপনার পারফরমেন্সের খারাপ হয়, তাহলে আপনি রিপ্লেস করেন। মানে বাংলাদেশে তো একমাত্র আপনি এটা নিয়ে কাজ করতেছেন না, এটা নিয়ে তো অসংখ্য মানুষ কাজ আছে, অনেক এক্সপার্ট রয়েছে, অনেক একাডেমিশিয়ান রয়েছে, অনেক বিজ্ঞ লোক রয়েছে। তার মানে হচ্ছে আপনি তাদেরকে তো বঞ্চিত করতেছেন এবং তাদেরকেও মেসেজ দিচ্ছেন যে আপনার ইন্টেনশনটা এরকম। এবং আরেকটা বিষয়, যাই বলুন না কেন, আমি আমার চেয়ার গদি ঠিকভাবে রাখবো। তিনি নিজে কিন্তু বলেছেন যে তিনি আগে ঠেকাতে পেরেছেন 4 বছর, কিন্তু এখন তিনি পারলেন না ক্ষমতায় থেকে। এটার যৌক্তিকতাটা কি? মানে ক্ষমতায় থেকে তিনি একটা চেয়ারের দায়িত্বে আছেন, দায়িত্বশীল জায়গায় থেকে তিনি পারছেন না। উনি যদি মন্তব্য করছে, তাহলে উনি এটা মিন করতেছে যে ওনার চেয়ারের পিছনের গুলো আরো শক্তিশালী বেশি। তাহলে উনি যদি ওনার চেয়ারের পিছনটা শক্তিশালী গুলাকে, ওই পদগুলোকে যদি উনি কন্ট্রোল না করতে পারে, তাহলে উনি রাষ্ট্রে কিভাবে নিরাপত্তা দিবেন? উনি তো রাষ্ট্রের একজন স্টেক হোল্ডার। এখন মূল স্টেক হোল্ডার একজন না। এখন ঘটনা হচ্ছে কি, আমাদের কিন্তু মূল ফোকাসটা কিন্তু ইলেকশন। আমাদের 3টা মূল ফোকাস না, একটা হচ্ছে বিচার, একটা সংস্কার, একটা হচ্ছে আপনার নির্বাচন। আমাদের বিচারের কার্যক্রম শুরু হয়েছে, আমাদের সংস্কারগুলো ঐক্যমত কমিশন হয়ে গেছে, এগুলো কার্যকর হবে এখন, কিছু সংসদের মাধ্যমে, কিছু আগেই হবে। আর লাস্ট এখন আমাদের মেইন ফোকাস হচ্ছে আমাদের নির্বাচন, যেটা হচ্ছে আমাদের গণতন্ত্রের ওপেন ডোর। এখন সেই জায়গা থেকে যদি আপনি এখান থেকে না পারেন, আপনি তো প্রশ্ন করলেন যে তাহলে হচ্ছে কি আমাদের নির্বাচনকালীন সময় ব্যালটের নিরাপত্তা কিভাবে দিবে? উনি বলছে জনজীবনের নিরাপত্তা কিভাবে দিবে। তো এই প্রশ্নগুলো তো ভ্যালিড প্রশ্ন। এখন ব্যাপারটা যদি ধরুন ইউনূস সাহেব, উনি আসলে প্রথমে কিন্তু বলেছিলেন যে আমাদের এটা কিন্তু চূড়ান্ত না, আমাদের এখানে পারফরমেন্সের ভিত্তিতে আমরা এটাকে সাফল করবো, চেঞ্জ করবো। উনি কিন্তু চাইলে এটাকে অনেকভাবে চেঞ্জ করতে পারতেন, তাহলে ওনার এই সরকারটা এতটা বিতর্কিত হতো না,
তার চেয়ে বড় কথা হচ্ছে কি যারা ব্যাড পারফরমেন্স করতেছে তাদেরকে যদি সরে দেয়, এতে তো মানে উনি মারা যাচ্ছে না, ওনার তো জেলের জন্য মানে হচ্ছে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আপনি যখন এটা করেন তার মানে হচ্ছে কি আপনি জুলাই অভ্যুত্থানটা, জুলাই যে স্পিরিট সেটাকে আপনি ধারণ করেন না, এবং আপনি বাংলাদেশের মানুষকে মানুষই মনে করেন না, যেটা আগে সরকার আমরা হাসিনার সময় দেখেছি। এবার আসে আপনার অন্য প্রসঙ্গে, সেটা হচ্ছে দেখুন আপনি যখন এটাতে মেনটেন করতে পারতেছেন না, তাহলে বড় প্রশ্ন এসে দাঁড়া কিন্তু নির্বাচনটা আদৌ হচ্ছে কিনা। কারণ আপনি বলছেন ফেব্রুয়ারিতে ইলেকশনটা হচ্ছে, ইসিও ঘোষণা দিচ্ছে ফেব্রুয়ারিতে হবে, রোজার আগে হবে। ডক্টর ইউনূস স্পষ্টভাবেই তো ঘোষণা দিয়েছেন, শুধু বাংলাদেশে না, তিনি কিন্তু মালয়েশিয়াতে যায় সেটা ঘোষণা দিয়েছেন। সুতরাং আমি কিন্তু এখন প্রশ্ন করতে পারি যে আপনি ইলেকশনের জন্য কতটুকু প্রস্তুত, আর আপনার প্রস্তুতির কি অবস্থা, সেটা তো আমরা এই দৃশ্যতে আপনার পুরো চেহারাটা উন্মোচিত হলো।